তাড়াতাড়ি রিমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করানো হলো। ডক্টর চেক আপ করে ওষুধ দিয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। কিছুটা সময় এভাবে পার হয়ে গেল। আস্তে আস্তে রিমার জ্ঞান ফিরে আসলো। রিমা ওর মায়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। বাবাকে বলে দিও আমাকে ক্ষমা করে দিতে। আমি তোমাদের মনে অনেক কষ্ট দিয়েছি। তোমরা যদি আমাকে ক্ষমা না করো তাহলে মরে গিয়েও আমি শান্তি পাবো না। এই কথাগুলো বলে ও আবার জ্ঞান হারিয়ে ফেলল। রিমার বাবা হন্তদন্ত হয়ে ডক্টরের কাছে গিয়ে বলল, প্লিজ ডক্টর, দেখুন না ওর কি হয়েছে। এক্ষুনি কথা বলতে বলতে সেন্সলেস হয়ে গেল। ডক্টর পালস চেক করে বলল, চিন্তা করার কিছু নাই, সব ঠিক আছে। শরীর দুর্বল আর তার সাথে মানসিক চাপ সামলাতে পারছে না বলে এমন হচ্ছে। ডক্টর ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখল। এর মাঝে 2 দিন সময় কেটে গেল। ধীরে ধীরে রিমা আজ চোখ খুলল। অতিরিক্ত ঘুমের কারণে চোখ দুটো ভারী হয়ে আছে। বাম হাত তুলতে গিয়ে রিমা দেখলো চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। তাকিয়ে দেখে হাতে স্যালাইনের চ্যানেল করা হয়েছে। উচ্ছল মেয়েটি এখন পুরোপুরি অন্তর্মুখী হয়ে গেছে। সুস্থ হওয়ার পর রিমা ওর বাবা মায়ের সাথে বাসায় ফিরে গেল। এর মাঝে রিমার বাবা জুনায়েদের সাথে রিমার ডিভোর্সের বিষয়টা ফয়সালা করে ফেলল। রিমা আস্তে আস্তে নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিয়েছে। নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে অসম্মান আর বিশ্বাসঘাতকতার কারণে রিমা অনেক কষ্ট পেয়েছে। আবার ওর কারণে ওর বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার কাছে অসম্মানিত হয়েছে। এই বিষয়গুলো ওর ভিতরটাকে রক্তাক্ত করে দিয়েছে। জীবনটার উপর ওর বিতৃষ্ণা ধরে গেছে। এখন কারো কোনো কথায় রিমার এখন আর কিছু আসে যায় না। কারোর সাথে ওর সম্পর্ক রাখতে ইচ্ছে হয় না। এমনকি তানবীর আর তাসদিদের সাথেও রিমা ভালো করে কথা বলে না। চোখের সামনে বোনটার এই অবস্থা দেখে ওদেরও মনটা বিমর্ষ থাকে। এত হাসি খুশি পরিবারটা মুহূর্তে বিপর্যস্ত হয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। তাসদিদ আর তানবীর ওর বাবার সাথে স্কুল থেকে বাসায় ফিরল। রিমার মা এখন ছুটিতে আছে। রিমা এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। রিমার ফুপুটাকে রাগ করে ওর মা দেশে পাঠিয়ে দিয়েছে। সে তো রিমার বিষয়ে সব জানতো, তারপরও কেন ওনাদের জানায়নি। তাসদিদ যদিও বোনের উপর খুব বিরক্ত, কিন্তু তানবীরের রিমার জন্য খুব মায়া হলো। ও রিমার কাছে গিয়ে বসলো। ওর মাথায় হাত বুলিয়ে বলল, আপু, তুই এভাবে মন খারাপ করে থাকলে আমার খুব কষ্ট হয়। তুই তাড়াতাড়ি নিজেকে সামলে নে, সব আবার নতুন করে শুরু কর। রিমা কাষ্ঠ হাসি হেসে বলল, তুই কবে এত বড় হয়ে গেলি ভাই? কেবল তো ক্লাস 9-এ উঠেছিস, অথচ কত সুন্দর করে আমাকে অনেক দামি কথা বললি। আমার মতো কুলাঙ্গার হোস না। বাবা মায়ের মনে কখনো কষ্ট দিস না। আমি তো পারলাম না, তোরা 2 ভাই অন্তত বাবা মায়ের স্বপ্নটা পূরণ করিস। আপু, এভাবে বলো না। তোমার সময় এখনো ফুরিয়ে যায়নি। তুমি ঘুরে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দাও তুমি শির দ্বারা সোজা করে উঠে দাঁড়াতে জানো। মাগরিবের আজান শোনা যায়। তানবীর অজু করতে চলে গেল। রিমাও অজু করে নামাজ পড়ে লাইট অফ করে শুয়ে আছে। এই মুহূর্তে রিমা আর কোনো স্বপ্ন দেখতে চায় না। ডিপ্রেশন ওকে এতটাই গ্রাস করেছে, ও ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে চায় না। ওর সমস্ত স্বপ্নগুলো নিষ্ঠুর বাস্তবতার সামনে দাঁড়িয়ে। এখন ওর মনে হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা অনেক কঠিন, তবুও যে বাঁচতে হবে। আত্মহত্যা করা মহাপাপ। আর কার জন্যই বা সে মরতে যাবে, আর কেনই বা মরবে? যিনি তার জীবন দান করেছেন তার জন্য ইবাদত করে না হয় জীবনটা পার করে দিবে। আজ রিমা ওর দোষে কঠিন পথের একাকী যাত্রী। ওর মনে হচ্ছে সামনে এগিয়ে যাবার রাস্তাও হারিয়ে ফেলেছে, আর পিছনে ফেরার রাস্তাও বন্ধ। রিমার মা অর্জিত ছুটি নিয়ে সার্বক্ষণিক রিমাকে আগলে রাখছে।
আসলে বয়ঃসন্ধিকালের ভুলের কারণে অনেকে জীবন থেকে হারিয়ে যেতে চায়। এই সময় বাবা মা ভাই বোনের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার হয়। ডাক্তারের পরামর্শে ওই বছর রিমা কোথাও ভর্তি হয়নি। ওর পরিবারের সবাই সেদিন ওকে আগলে রেখেছিল। ওর বাবা মানুষের টিটকারি আর টিপ্পনির কারণে কোয়ার্টার ছেড়ে ওদের নিয়ে মিরপুরের বাসায় শিফট করেছিল। তানভীরের সেদিনের কথাগুলো ওর ভিতরে অনেক আলোড়িত হয়েছিল। আসলেই তো, হার মেনে জীবনে বেঁচে থাকার কোনো মানে নেই, অথচ লড়াই করে পৃথিবীতে টিকে থাকার মধ্যে আনন্দ লুকিয়ে আছে। 1 বছর পর রিমা রাজশাহী ভার্সিটিতে ইংরেজি সাহিত্য ভর্তি হয়। ও আসলে ঢাকাতে থাকতে চাচ্ছিল না। ওর বন্ধু বান্ধবীরা মেডিকেল বুয়েটে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে। এর ফলে ওর মনের উপর প্রচণ্ড প্রেশার যায়, তাই নিজের ইচ্ছাতেই রাজশাহীতে পড়তে গেল। এর মাঝে ওর বাবাও স্ট্রোক করলো। এত আদরের মেয়ের এই অবস্থা উনি মনের দিক থেকে মেনে নিতে পারেননি। রিমাও আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছে। বাবার অসুস্থতায় বাবার পাশে থেকেছে। নিজেও ভার্সিটিতে ওর সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার পেয়ে অনার্স কমপ্লিট করেছে। দরজায় কে যেন নক করছে। নক করার শব্দে অতীতের খাতা থেকে রিমা বর্তমানে ফিরে আসলো। ও ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 5টা বাজে। মনে হয় শাহেদ অফিস থেকে ফিরেছে। দরজা খুলে দেখে শাহেদের মুখ খুব গম্ভীর। রিমা ওর দিকে তাকিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে আসলো। একটু পরেই মাগরিবের আজান দিবে। শাহেদ রিমাকে বলে, মা বলল তুমি নাকি বমি করেছো, বাচ্চাও নাকি কনসিভ করেছো। আমাদের তো এখনো বিয়ের 1 মাস হয়নি, এত তাড়াতাড়ি কেউ বাচ্চা কনসিভ করে? তার আগে আমি জানতে চাই তুমি আমাকে বিশ্বাস করো কিনা। হ্যাঁ, আমি মানছি অসাবধানবশত আমার জীবনে এক বিশাল ভুল বলো, অন্যায় বলো, পাপ বলো আমি করেছি। কিন্তু আমি তো সে জায়গা থেকে ফিরেও এসেছি। তোমাকে কমপ্লেন করছি না, কিন্তু মা আমাকে মেনে নিতেও পারছে না। ওই বিষয়টা নিয়ে মা আমাকে প্রতিদিন খোঁটা দেয়। এসব খোঁটা শোনা এখন আমার অভ্যেস হয়ে গেছে। তবে তুমি যদি আমায় বিশ্বাস করো, জীবনের সব কিছুই আমি জয় করে নিতে পারবো। রিমা, আমি তো তোমাকে বিশ্বাস করেছি বলে তোমার সবটা জেনেও আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু মা বলছে এই বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলতে। আর আমাদেরও তো কেবল বিয়ে হলো, বাচ্চা নেওয়ার অনেক সময় পাওয়া যাবে। দেখো, আমার পক্ষে অ্যাবর্শন করা সম্ভব নয়। মা যেহেতু আমাকে এত বড় অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, তাই আমার যত কষ্টই হোক, যত অপমানিতই হই না কেন, আল্লাহ পাকের উপর ভরসা করে আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। আর আমি নিজে ডিএনএ টেস্ট করে প্রমাণ দিব এই সন্তান তোমার। শাহেদ রিমাকে আর কিছু বলল না। যদিও রিমার সাথে ওর প্রেমের বিয়ে না, তবু এই কয়দিনে মেয়েটাকে অনেক আপন মনে হয়। ও খুব লড়াকু একটি মেয়ে। শাহেদ জানে ও বাসায় না থাকলে মা, ওর ভাবি রিমার সাথে খারাপ ব্যবহার করে, কারণ রিমার ওই বিষয়টা মা মেনে নিতে পারে নাই। মার কথা হচ্ছে, পৃথিবীতে কি এত মেয়ের আকাল ছিল যে ওকে বিয়ে করতে হবে? এমন সময় শাহেদের মা এসে দরজায় নক করলো। শাহেদ দরজা খুলে ওর মাকে বলল, কিছু বলবে মা? সকালে তো লাঞ্চ নিয়ে যাসনি, টেবিলে ভাত বেড়েছি, খেতে আয়। ঠিক আছে, তুমি যাও, আমি মাগরিবের নামাজ পড়ে আসছি। ওর মা চলে যাওয়ার পর রিমা আর শাহেদ নামাজ পড়ে নিল। এরপর শাহেদ রিমাকে বলল, তোমারও তো দুপুরে খাওয়া হয়নি, চলো একসাথে খেয়ে নিই। আমাকে দেখলে মা রেগে যাবে, তুমি বরং খেয়ে নাও, আমি পরে খাবো। মা রাগলে রাখবে, এক সময় মা তোমাকে সয়ে নিবে, তাই বলে তোমার এই শরীরে অভুক্ত থেকো না। আসলে খোদায় রিমার মাথাটা চক্কর দিল, তাই অনিচ্ছা সত্ত্বেও শাহেদের সাথে রিমা খাবার টেবিলে এসে বসলো। রিমাকে দেখে শাহেদের মা শাহেদকে বলল, শাহেদ, তুই ওকে বলেছিস ওকে কি করতে হবে? মা, এই বিষয়টা এটা আমার উপরেই ছেড়ে দাও। আমি আমার সংসারে আপদ পুষতে পারবো না। তোমাকে তো কেউ আপদ পুষতে বলছে না, আর আপদ প্রমাণিত হলে আমিও পুষবো না। কথাটা যেন তোর মনে থাকে।
মায়াবিনীর মায়ায় যেন আটকা পড়িস না আবার। এই কথা বলে ওর মা ওখান থেকে চলে গেল। শাহেদের মা নিজের রুমে গিয়ে সশব্দে দরজাটা লাগিয়ে দিল। সন্ধ্যার চা বানাতে রিমা কিচেনের দিকে যাচ্ছিল। ওকে দেখে মর্জিনা বলল, মা তোমাকে কিচেনে ঢুকতে নিষেধ করেছে। কেন? আমি চা বানালে কিসের সমস্যা? মা বলেছে তোমার হাতের কোনো কিছু উনি গ্রহণ করবেন না। রিমা আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলো। মর্জিনা চা বানিয়ে শুধু শাহেদের চাটা ওদের ঘরে দিয়ে গেল। শাহেদ রিমাকে বলল, তোমার চাটা নিয়ে আসো, দুজনে মিলে একসাথে চা খাই। তুমি খেয়ে নাও, আমার এখন চা খেতে ইচ্ছে করছে না। মর্জিনা শাশুড়ির রুমে চা আর টোস্ট বিস্কুট পিরিচে সুন্দর করে সাজিয়ে নিয়ে গেল। এরপর শাশুড়িকে বলল, মা, বাচ্চাটা অ্যাবর্শন করতে শাহেদ ভাই রাজি হয়েছে। আমি তো আমার মতো জানিয়ে দিয়েছি, দেখি শাহেদ কি করে। আয়েশা ঘুম থেকে উঠেছে? না মা, ওঠেনি। যাও ওকে উঠিয়ে দাও, এরপর উঠলে আবার রাত জাগবে, রাতে আর ঘুমোতে চাইবে না। তোমার মেয়ের জন্য আমার ছেলের রাতের ঘুম হারাম হবে। মর্জিনা শাশুড়ির রুম থেকে বের হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এতদিন আমাকে আপনারা জ্বালিয়েছেন, এখন আমি আপনাদের কি করে পেইন দেই সেটাই এখন দেখার পালা। মর্জিনার বাবার বাড়ি মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামে। ও এসএসসি পাস। ওর ভাইরা মধ্যপ্রাচ্যে শ্রমিকের কাজ করে, প্রচুর টাকা পয়সা পাঠায়। ওর বাবার ওষুধের ডিসপেন্সারি আছে। এদিকে রাশেদ ঢাকা ভার্সিটি থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করেছে। ছেলেমেয়েরা যেহেতু শিক্ষিত, লেখাপড়ায় ভালো ছিল, সেই অহম রাশেদের মা তার আচার আচরণে ভালোই বোঝায়। মর্জিনাকে বউ করে আনার রাশেদের মায়ের একটু অপছন্দ ছিল, কারণ ওর গায়ের রংটা একটু চাপা। তারপরও রাশেদের ইচ্ছাতেই উনি রাজি হয়েছেন। আর রাশেদের একটা সংসারী মেয়ে দরকার, ওর মায়ের সাথে যেন মানিয়ে নিতে পারে। মর্জিনা অবশ্য মানিয়ে নিয়েছে। প্রায় প্রতিদিন শাশুড়ির মুখে শুনতে হতো গায়ের রং কালো, আবার লেখাপড়া কম জানে। ওর বাবা মায়ের অনেক কপাল, 7 পুরুষের ভাগ্য যে রাশেদের মতো জামাই পেয়েছে। এসব কথা মুখ বুজে শুয়ে সংসার করে যাচ্ছে। শাহেদের রিমার সাথে বিয়ের কথাবার্তা হওয়ার পর থেকে রাশেদের মা মর্জিনার সাথে ভালো ব্যবহার করে। সেদিন রাশেদ অফিস থেকে আসার পর মর্জিনা রাশেদকে বলল, একটা খবর শোনো, রিমা কনসিভ করেছে। রাশেদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে টাওয়ালে মুখ মুছতে মুছতে মর্জিনাকে বলে, এতে অবাক হওয়ার কি আছে? বিয়ে যখন হয়েছে বাচ্চা তো কনসিভ করবে। মা বলেছে ওই বাচ্চা শাহেদ ভাইয়ের নয়। শোনো, কারো সম্পর্কে না জেনে এরকম কথা বলা শুধু অন্যায় না, বরং পাপ হয়। তোমার ভাব দেখে মনে হচ্ছে মায়ের সন্দেহের আগুনে তুমি মনে হয় ঘি ঢালছো। এসব নোংরা কথায় সময় নষ্ট না করে আমাকে চা দাও, আমি মায়ের ঘরে আছি। রাশেদ মায়ের ঘরে গিয়ে বসলো। মাকে বলল, কি ব্যাপার মা, এই সময় শুয়ে আছো? তোমার শরীর ভালো তো? মনে শান্তি না থাকলে শরীর কিভাবে ভালো থাকে? এদিকে বিয়ের আগে শাহেদকে কতবার বললাম ওই মেয়েকে বিয়ে করিস না, তা ও তো আমার কথা শুনলো না। ওর নাকি ঋণ শোধ করতে হবে, তাই বিয়ে করে ও পিতৃ ঋণ শোধ করবে। এখন দেখ, বিয়ের 1 মাস না হতেই বাচ্চা পেটে নিয়ে বসে আছে। আমার সন্দেহ হচ্ছে ওই বাচ্চা আমার শাহেদের নয়। তুমি শাহেদকে জানিয়েছো? জানিয়েছি। ও কি বলছে? ও বলছে ওর ব্যাপারটা ওর উপর ছেড়ে দিতে। তাহলে তো হয়েই গেল। তুমি আর এসব নিয়ে কোনো চাপ নিও না। এছাড়া কাউকে সন্দেহ করা কিছু বলা উচিত না, এটা তো অন্যায় আর গুনাহের কাজও বটে। শোন, বিয়ের পরে ও মেরুদণ্ডহীন হয়ে গেছে। রাশেদ একটু বিরক্ত হয়ে ওর মাকে বলল, তুমি সব বিষয়ে মাথা ঘামিও না, যার সমস্যা তাকে ফয়সালা করতে দাও। তোমার ছেলে তো মুখ দিয়ে ভাত খায়, নাক দিয়ে তো খায় না যে ওকে সব হাতে ধরে বোঝাতে হবে। রাশেদের মা আর কথা বাড়ালো না। মর্জিনা চা এনে রাশেদের হাতে দিয়ে বলল, মা, রাতে কি রান্না হবে? রাশেদের মা একটু ঝাঁজ দেখিয়ে বলল, এতদিন বিয়ে হয়েছে, কোনো কাজ তো একা করতে পারো না, রাতে রান্না কি হবে সেটাও আমাকে বলে দিতে হবে? নানাবিধ টানপোড়েনে রিমার সংসারে দিনকাল পার হতে লাগলো।
অযত্ন অবহেলায় রিমার শরীরটা খারাপ হতে লাগলো। শাহেদের মা রিমাকে দিয়ে ওনার ঘরের কোনো কাজ করান না। ওনার বদ্ধমূল ধারণা রিমার চরিত্র ভালো না, এই সন্তান ওনার ছেলের নয়। আর রিমার সহ্য করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওর সংসারে অশান্তি ওর বাবার কানে গেলে ওর বাবা এই দখল নিতে পারবে না, আর রিমাও এই বাচ্চা অ্যাবর্শন করবে না। তাহলে ওর শাশুড়ি ওর বিরুদ্ধে যে এলিগেশন এনেছে সেটা প্রতিষ্ঠিত হবে। তাই যত কষ্টই হোক আল্লাহর উপর ভরসা করে এই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে হবে। তবে রিমার এটুকু সান্ত্বনা শাহেদ মুখে কিছু বলে না, তবে রিমাকে বিশ্বাস করে। শাহেদের আচরণে রিমা বুঝতে পারে দিন দিন রিমার শরীরটা ভারী হয়ে যাচ্ছে। নিজের একান্ত কাজগুলো করতে রিমার কষ্ট হয়। তাই শাহেদ রিমাকে সহযোগিতা করার জন্য ওর অফিসের পিয়নের দ্বারা একটা 12 বছরের মেয়েকে নিয়ে আসলো। এতে শাহেদের মা মনে মনে প্রচণ্ড রেগে গেল। শাহেদ অফিসে চলে গেলে রেনুকে ডেকে বলে, আমি তোর স্যারের মা, এখানে থাকতে গেলে আমার হুকুম মেনে চলতে হবে। তুই এখন যা, আয়েশার সাথে খেলা কর। এদিকে রিমা রেনুকে ডেকে পায় না। গোসল করার পর বাথরুমে ওর আর শাহেদের ভিজা কাপড় পরে আছে, ওগুলো ধুয়ে ছাদে মেলে দিতে হবে। যদিও এ বাড়িতে ছুটা লোক আছে, তারপরও শাহেদ বাসায় না থাকলে শাহেদের মা আর মর্জিনা রেনুকে ডেকে ওদের কাজগুলো করিয়ে নেয়। এর মাঝে একদিন রিমা দুপুরে ভাত খেতে বসেছে। গ্লাসের পানি ফুরিয়ে গেলে রেনুকে ডেকে বলে, রেনু, জগে একটু পানি দিয়ে যা। রেনু বলল, আপনি নিজে পানি নিয়ে নেন, আমি আয়েশা আপুকে ঘুম পাড়াচ্ছি। রিমা আবার বলে, তুই ভাবির কাছে আয়েশাকে দিয়ে আমার কাছে আয়। চাচি ঘুমিয়ে আছে, কাঁচা ঘুম ভেঙে গেলে চাচির মাথা ব্যথা করবে। আমি আয়েশাকে ঘুম পাড়িয়ে তারপর আসব। রিমা খুব আহত হলো। বাচ্চাটা কনসিভ করার পর ওর শাশুড়ি এক টেবিলে বসে ওর সাথে খায় না। বাড়ির সবাই খাওয়ার পর রিমা খেতে বসে। ও যে একজন প্রসূতি মা এটা এবারে মানুষগুলো ভুলেই গেছে। আজ দুপুরে খাবার খেতে বেলা 4টা বেজে গেল। এমনিতেই দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে। তারপর রেনুকেও ডেকে সব সময় কাছে পায় না, কোনো না কোনো কাজে ওকে ব্যস্ত রাখা হয়। রিমার প্রেগনেন্সির সময়ের 6 মাস পার হয়ে গেল। রিমা জগন্নাথে মাস্টার্সে ভর্তি হবে। এদিকে শরীরটা বেশ অসুস্থ। সুস্থ হওয়ার অপেক্ষা করতে করতে সময়টা পেরিয়ে যাচ্ছে। কাল ওর ভর্তির লাস্ট ডেট। শাহেদ অফিস থেকে বাসায় ফিরে আসার পর রিমা শাহেদকে বলে, কাল আমি একটু জগন্নাথ ভার্সিটিতে যাব, মাস্টার্সে ভর্তি হব। ফর্ম ফিল আপ করে অনলাইনে জমা দিয়েছিলাম। ওরা ভর্তি হওয়ার জন্য মেইল পাঠিয়েছে। এই অসুস্থ শরীরে যেতে পারবে? তুমি অফিসে যাওয়ার সময় নামিয়ে দিও। আর আমার কাজ হয়ে গেলে তোমাকে ফোন দিলে তুমি ভার্সিটি এসে আমাকে নিয়ে এসো। ঠিক আছে, তুমি সামলে নিতে পারলে আমার সমস্যা নেই। রাতে খাবার টেবিলে শাহেদ ওর মাকে বলে, কাল রিমা আমার সাথে অফিসে যাওয়ার সময় বের হবে। কেন? কাল ওর মাস্টার্সে ভর্তির লাস্ট ডেট, জগন্নাথ ভার্সিটিতে ভর্তি হবে। কি রে, আমি কি পাঠশালা খুলে বসেছি নাকি আমার বাড়িটা এতিমখানা? শোন, বিয়ের পর থেকে তোর অনেক সাহস বেড়ে গেছে। ওর আর পড়াশোনা করার দরকার নেই, মন দিয়ে সংসার করুক। রিমা সবটা শুনে রুম থেকে বের হয়ে এসে বলে, মা, আমি মাস্টার্সে ভর্তি হব। শাহেদের মা রেগে গিয়ে বলে, তুই যদি ওকে মাস্টার্সে ভর্তি করতে ওর সাথে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। রাশেদ রেগে গিয়ে বলল, সারাদিন পর বাসায় এসে তোমাদের অশান্তির জন্য শান্তি করে একটু ভাতটাও খেতে পারি না। রাশেদ খাওয়া রেখে হাত ধুয়ে রুমে চলে গেল। শাহেদও না খেয়ে উঠে চলে গেল। পরদিন রিমা সকালে উঠে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। ভর্তির কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। এর মাঝে মুষলধারে বৃষ্টি নামলো। শাহেদ ওকে নিতে আসবে কিনা ও জানে না, কারণ ওর মায়ের কসম উপেক্ষা করে কিভাবে আসবে। চারদিক অন্ধকার হয়ে আসছে। ডিপার্টমেন্টের পিয়ন রমেশ বলছে, আপু, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাবেন না? হ্যাঁ, যাব। রিমা এদিক ওদিক তাকাতে লাগলো। চোখ দুটো কাউকে দেখার আশায় ব্যর্থ হলো। শরীরটা ওঠার শক্তি যেন ফুরিয়ে গেল। তারপর শরীরটাকে টেনে রিমা দোতলা থেকে আস্তে আস্তে নিচে নেমে আসলো। সন্ধ্যা ঘনিয়ে আসায় চারদিকে আলো আধারিতে ঢেকে গেল। রিমার দু চোখ
নিস্তরঙ্গ সমুদ্রের জল গড়িয়ে পড়ছে। এত অপমান, এত অবহেলা, তারপর রিমা বিশ্বাস করে ভয়াল অমাবস্যার অন্ধকার পেরিয়ে ইনশাল্লাহ ওর জীবনে আলোকিত চরাচরের আবির্ভাব হবে। রিমা ক্ষীণ আশা নিয়ে মোবাইলটা খুলে দেখলো শাহেদ কোনো মেসেজ পাঠিয়েছে কিনা। না, শাহেদের কোনো মেসেজ আসেনি। ও যেন আর হাঁটতে পারছে না, পা দুটো মাটির সাথে গেঁথে রয়েছে। ও মাথা ঘুরে পড়ে যাবার ভয়ে মাটিতে বসে পড়ল। ওর দম আটকে আসছে, মনে হয় এক্ষুনি জ্ঞানটা হারিয়ে ফেলবে। তখন একটা পরিচিত স্পর্শ ওর কাঁধ ছুঁয়ে দিল। ঝাপসা চোখে রিমা দেখতে পাচ্ছে অন্ধকারের অতল গহ্বর হতে শাহেদ ওকে টেনে আনছে। একসময় ও জ্ঞান হারিয়ে ফেলল। রিমার যখন জ্ঞান ফিরে আসলো, ও দেখল ওর বিছানায় ও শুয়ে আছে। শাহেদ ওর দিকে আপেলের জুসটা এগিয়ে দিয়ে বলল, আমি যদি ঠিক সময়ে ওখানে না পৌঁছাতাম কি সর্বনাশ হতো বুঝতে পারছো? রিমা মলিন হাসি হেসে বলে, কি আর হতো, আমার মতো কোলটা নারীর হয়তো প্রাণটা যেত। তারপর তুমি মার পছন্দ মতো বিয়ে করতে, সুখে শান্তিতে জীবনটাও কাটাতে পারতে। আমি জানি তুমি মার ব্যবহারে কষ্ট পাও, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভর্তির কাজ শেষ হয়ে গেলে তোমার তো ফোন দেওয়ার কথা ছিল। তুমি তো ভার্সিটিতে গিয়ে আমাকে কিছু জানালে না। আমারও আজ অফিসে অনেক ব্যস্ততা ছিল। আমাদের অফিসে এখন অডিট শুরু হয়েছে, এই কারণে কাজের চাপ বেশি। আমাকে বাসায় আনলে কিভাবে? তোমাদের ডিপার্টমেন্টের পিয়নটাকে বললাম উবার ডেকে দিতে, তারপর তোমাকে কোলে নিয়ে উবারে বসিয়ে বাসায় নিয়ে আসতাম। তোমার অনেক কষ্ট হলো, আমার কষ্টটা বড় না। আল্লাহর রহমতে তোমার যে কোনো ক্ষতি হয়নি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই। রিমার মনে পড়ল শাহেদ ওকে ফোন দিতে বলেছিল। রাত 10টা বাজে। রিমার শরীরটা খারাপ দেখে শাহেদের মা আর কোনো চিৎকার চেঁচামেচি করেনি। বাড়ির পরিবেশ মোটামুটি ঠান্ডা ছিল। শাহেদ রুমেই রিমার রাতের খাবার নিয়ে আসলো। রিমা ডিনার করে আবার শুয়ে পড়ল। শাহেদ ওকে বলল, সারাদিন শরীরের উপর অনেক ধকল গিয়েছে, এখন একটু ঘুমানোর চেষ্টা করো, আমি ডিনার করে আসছি। শাহেদ লাইট অফ করে দিয়ে চলে গেল। ওর জন্য শাহেদের উৎকণ্ঠা দেখে রিমার একটু হলেও ভালো লেগেছে। রিমা ভাবে যারা একবার হারতে শেখে তারা বারবার হেরে গিয়েও জেতার চেষ্টা করে, বারবার পড়ে গিয়েও তারা উঠে দাঁড়াতে জানে। রিমার বিশ্বাস ও একদিন শাহেদের ভালোবাসা আদায় করে নেবে। মানুষটাকে ও এখনো বুঝতে পারে না, হয়তো আরও কিছুদিন সময় লাগবে। তবে রিমা শাহেদকে ভালোবাসতে শুরু করেছে, এটা সত্যি। কেউ কারো ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারে না। মানুষ মন সবচেয়ে বেশি পরিবর্তনশীল। তাই রিমা ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমান নিয়েই ভাবতে চায়। কখনো মানুষ এক লহমায় বদলে যায়, সম্পর্কের প্যাটার্নগুলো তখন পাল্টে যায়। দরজা খোলার শব্দে রিমা ভাবনার জগৎ থেকে ফিরে এসে চুপটি করে ঘুমের ভান করে বিছানায় পড়ে রইল। শাহেদ খুব সাবধানে রিমার পাশে শুয়ে পড়ল। ওর একবার ইচ্ছে হলো রিমাকে জড়িয়ে ধরে আদর করতে, কিন্তু কেন যেন শাহেদ নিজেকে গুটিয়ে নিল। সন্দেহের বীজ বড় ভয়ানক, তাই শাহেদ নিজের হৃদয়ে এই বীজের স্থান দিতে চায় না। তারপরও কেন যেন মাঝে মাঝে মনে হয় ওর মায়ের কথাই হয়তো ঠিক। মায়ের অভিজ্ঞ চোখ বলে কথা। আবার নিজেকে সামলে নেয়, কারণ মানুষের ভুল হয়, ওর মায়ের ধারণাও ভুল হতে পারে। একসময় শাহেদ ঘুমের অতলে তলিয়ে যায়। রিমা পাশে শুয়ে বুঝতে পারে শাহেদ ঘুমিয়ে পড়েছে। ওর মনটা চেয়েছিল শাহেদ যেন ওকে একটু আদর করে দেয়। ছোটবেলা থেকে মনের মানুষকে নিয়ে রিমার অনেক স্বপ্ন ছিল। ওই মানুষটার সাথে ও সুখের সংসার করবে, মানুষটা সব বিপদ আপদে ওকে আগলে রাখবে। অথচ জীবনের শুরুতে এমন একটা আঘাত পেল যা ওর জীবনের অঙ্কটাকে বদলে দিল। রিমা আস্তে করে বিছানা থেকে উঠে বারান্দায় এসে বসলো। রাতের অন্ধকার পুরো পৃথিবীকে জড়িয়ে নিয়েছে। কল্যাণপুরের নতুন বাজারের কাছে 2400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে রিমার শ্বশুর বাড়ি। ওটা একটা অ্যাপার্টমেন্ট, 7 তলায় ওরা ভাড়া থাকে। রাস্তার লাল নীল বাতিগুলো জ্বলছে, ইট পাথরের বিল্ডিংগুলো রঙিন আলোর ঝলকানিতে ভরে উঠছে। রাতের প্রকৃতির নীরব আর নিস্তব্ধতা রিমার খুব ভালো লাগে।
মনের ভিতর লুকিয়ে থাকা অব্যক্ত যন্ত্রণাগুলো নীরব প্রকৃতির মাঝে ছড়িয়ে দেওয়া যায়। একাকী রাতের নিঃসঙ্গ তারাগুলোর সাথে কথা বলে মনটাকে হালকা করে নেওয়া যায়। অবশেষে রিমার ডেলিভারির দিন চলে আসলো। শাহেদের ভিতরে এক ধরনের অস্থিরতা শুরু হয়েছে, অথচ শ্বশুরবাড়িতে সবাই রিমাকে দেখে অবাক হলো। এত কষ্ট, এত অপমান সয়েও হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতালে রওনা হলো। যাওয়ার সময় রিমাকে খুব দৃঢ় প্রতিজ্ঞা লাগলো। অবশেষে সিজার করে রিমার পুত্র সন্তানের জন্ম হলো। রিমার তখনও জ্ঞান ফেরেনি। কাঁপা কাঁপা হাতে তোয়ালেতে পেঁচিয়ে বাচ্চাটাকে শাহেদ কোলে তুলে নিল। বাচ্চাটা খুব কাঁদছিল। শাহেদের শরীরে স্পর্শ পেয়ে ওর কান্না থেমে গেল। দেখতে অনেকটা শাহেদের মতোই হয়েছে। জ্ঞান ফিরে আসার পর শাহেদ বাচ্চাটাকে রিমার কোলে দিল। রিমা বাচ্চাটাকে বুকে নিয়ে শাহেদকে বলল, ওর ডিএনএ টেস্ট করিয়ে ফেলো। শাহেদ বলল, আমি তো তোমাকে বিশ্বাস করি রিমা, এসবের দরকার নেই। না শাহেদ, দরকার আছে। আমার সন্তানের ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে। টেস্টের রেজাল্ট যাই হোক, তুমি সবাইকে জানিয়ে দিও। রিমার পীড়াপিড়িতে শাহেদ ডিএনএ টেস্ট করাতে বাধ্য হলো। রেজাল্ট হাতে আসতে কয়েকদিন সময় লাগলো। রেজাল্ট হাতে আসার পর শাহেদ রিমার ইচ্ছাতেই সবাইকে জানিয়ে দিল। 7 দিন পর আজ রিমা হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে। বাসায় পৌঁছাতে বেলা 12টা বেজে গেল। শাহেদ দেখল দরজাটা ভেজানো রয়েছে। আলতো করে চাপ দিতেই দরজা খুলে গেল। ঘরের ভিতরে চোখ পড়তেই ওরা অবাক হয়ে গেল। শাহেদের বোন মুন্নি বিশাল এক ফুলের বউকে নিয়ে দাঁড়িয়ে আছে। রিমার শাশুড়িও মিষ্টির প্লেট হাতে হাসি মুখে রিমাকে বলল, ঘরে আসো ছোট বৌমা। শাশুড়ি আদুরে ডাকে রিমার চোখ দুটো ঝাপসা হয়ে গেল। ঘরে ঢোকার সময় মুন্নির 10 বছরের মেয়ে লিজা ফুলের পাপড়ি ছিটিয়ে ওদের অভিনন্দন জানালো। মর্জিনা দৌড়ে এসে শাহেদের কোল থেকে বাচ্চাটাকে কোলে তুলে নিল। শাহেদের মা রিমাকে মিষ্টি মুখ করালো। আয়শা রেনুর কোলে বসে ভাইয়ের গৃহপ্রবেশে আনন্দ অনুভব করতে লাগলো। আর রাশেদ পুরো দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করলো। এসব দেখে রিমার চোখ দুটো জলে ভরে উঠল। এমন দিন ওর জীবনে আসবে ও স্বপ্নেও ভাবেনি। ঘরে এসে রিমা আরও অবাক হলো। ওর বাবা মা সোফায় বসে আছে। রিমা ওদের দেখে খুশি হয়ে বলল, তোমরা কখন এলে? রিমার মা বলল, সকালে বিয়ান ফোন দিয়ে বলল আপনাদের নাতি হয়েছে, তাড়াতাড়ি বাসায় চলে আসেন। তুই তো আমাদের কিছুই জানাসনি। আব্বুকে নিয়ে তুমি এমনিতেই অনেক ব্যস্ত থাকো, তাই তোমাকে জানানো হয়নি। তবে আমি যে কনসিভ করেছি এটা তোমাকে জানিয়েছিলাম। আমি ভাবছিলাম তোর ডেলিভারি ডেট মনে হয় সামনের মাসে। মা, তানবীর আর তাজদিদ আসলো না? ওরা টাঙ্গাইল থেকে রওনা দিয়েছে। মুন্নি এসে রিমাকে বলল, তোমার লড়াইয়ে জিতে ফেরার জন্য আমার তরফ থেকে এই উপহারটা গ্রহণ করো। মুন্নির বর মুন্নিকে বলল, তুমি চেনটা রিমার গলায় পরিয়ে দাও। মুন্নি চেনটা রিমার গলায় পরিয়ে দিল। রিমা তখন থেকেই কেঁদে চলেছে। ওর শাশুড়ি রিমাকে জড়িয়ে ধরে বলল, অনেক কেঁদেছো, আর কাঁদতে হবে না। পারলে তোমার বুড়ো মেয়েটাকে ক্ষমা করে দিও। আসো আমার বুকে আসো মা। রিমার শাশুড়ির বুকে পরম স্নেহে মাথা এলিয়ে দিল। রিমার যদিও শাশুড়ির উপর অনেক কষ্ট, অনেক অভিমান জমা ছিল, তারপরও শাহেদের মা হিসেবে শাশুড়িকে ক্ষমা করে দিল। বিয়ের পর থেকে শাহেদ সবসময় ওর পাশে ছিল। জীবনের সাথে দীর্ঘ লড়াই করে ও আজ বড্ড ক্লান্ত। একটা সুন্দর স্বাভাবিক পেতে ওরও মন চায়। তাই ওর প্রতি হওয়া সব অন্যায়কে ক্ষমা করে দিয়ে সুখ ও শান্তিতে ভরে জীবনকে আহ্বান জানালো। মেয়ের সংসারে উপচে পড়া সুখ দেখে রিমার বাবা মার চোখ দুটোতে আনন্দের সাগর বয়ে গেল। শাহেদ ওর মাকে বলল, মা, রিমা ঘরে গিয়ে ফ্রেশ হোক, বাবু এখানে তোমাদের কাছে থাক। ঠিক আছে, তুই রিমাকে ঘরে নিয়ে যা। রিমার শাশুড়ি মর্জিনাকে বলল, দাও, নাতনিটারে আমার কোলে দাও। মুন্নি আর তুমি রান্নাঘরে গিয়ে সবার খাবারের ব্যবস্থা করো। শাহেদ রিমাকে ঘরে নিয়ে বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পরম বিশ্বাসে আল্লাহকে সাক্ষী রেখে এই হাত আমি ধরেছি। আমৃত্যু আমার বুকের মাঝে তোমায় জড়িয়ে রাখবো। রিমা অনুভব করলো
ওর আর শাহেদের মাঝখানের অবিশ্বাসের দেওয়ালটা শাহেদের ভালোবাসায় ভেঙে চৌচির হলো। 5 বছর পর রিমা ইংরেজিতে সাহিত্যে মাস্টার্স কমপ্লিট করে হলি ক্রসে জয়েন করেছে। 4 বছর ধরে শিক্ষকতা করছে। রিমা এখন শ্বশুর বাড়ির লক্ষ্মী বউ আর বাবার বাড়িতে লক্ষ্মী মেয়ে হয়ে উঠেছে, কর্মস্থলে সবার আদর্শ শিক্ষক। কিন্তু রিমার জন্য এই জার্নি এত সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পার হয়ে সুখ নামক পাখিটার সন্ধান পেয়েছে। অনেকে হয়তো অল্প বয়সে অনাকাঙ্ক্ষিত ভুল থেকে বের হয়ে আসতে পারে না, কিন্তু রিমা ওর ভুলটাকে শুধরে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।